কলকাতা আমাদের অবসরপ্রাপ্ত মেজবাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পক্ষ থেকেও আপনাকে শুভেচ্ছা। আমাদের তো থেকে ভারতের তরফ থেকে 800 কোটি বাংলাদেশিকে সবাইকে নমস্কার। জি ধন্যবাদ। আপনি একজন সামরিক ব্যক্তি, যে করে স্যার আপনাকে আমি এবার সামরিক কিছু প্রশ্ন করবো, মানে আমরা আপনার কাছে জানতে চাইবো, কারণ আমরা সামরিক ব্যক্তি নই এবং ভারতের মাইন্ড সেট আপ আপনার বক্তব্যের মাধ্যমে কিছু প্রকাশ হবে বলে আমরা ধারণা করি, যেটা বাংলাদেশে যারা রাজনীতি সচেতন তারা যেন বুঝতে পারে এবং অনুধাবন করতে পারে, এমনকি আমাদের পক্ষের বিপক্ষের সবাই যেন বুঝতে পারে। বা সামরিক, আপনি একজন সামরিক ব্যক্তি হিসেবে আপনার কাছে আলোচনা চলতেছে। এই যে আমাদের তথাকথিত, আমি তথাকথিত সরকার বলবো, আপনি আবার রাগ করবেন বা এটা আমার রাগ করার কিছুই নেই, হয়তো আপনি বলবেন এটা কেন বলছি, আমার দেশ আমি কেন তথাকথিত করি। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যেমন আপনি বললেন যে ডক্টর ইউনূসকে আগে আপনি মহান ব্যক্তি মনে করতেন, অত্যন্ত যোগ্য মনে করতেন, এইভাবে তেমনি আমি বলি আমরা এটাকে মানি না। কারণ হচ্ছে তিনি আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছেন। তিনি আমাদের বাংলাদেশের চিত্র, মৌলবাদী চিত্র সামনে এনেছেন। সুতরাং আমি তাকে আমার দেশের উপদেষ্টা যাকে বলে সেটা আমি মনে করতেন অপদেষ্টা। তিনি আসার আগেই বলেছিলেন 7 সিস্টার দখল করবে। আপনার কি মনে হয় এই ডক্টর ইউনূস আসলে 7 সিস্টার সম্পর্কে কোনো ধারণা রাখে? কি মনে হয় এই বাংলাদেশের আমরা যারা জনগণ, ওই চিকেন নেক, আমি বলতে ভুল করি, চিকেন নেক দখল করবে? তো এই যে তারা যদি মনে করে যে পাকিস্তানের সহযোগিতা, আপনি যেটা বলেছেন এবং এটা সত্য, বাংলাদেশ এখন আইএসআই এর ঘাঁটি, এখন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ সব এখন পাকিস্তানময় হয়ে গেছে। মানে রক্তের রক্ত দূরের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লোক দেশে থাকতে পারে না, কিন্তু পাকিস্তানি লোকেরা বিনা ভিসায় আসতেছে, তাদের জাহাজ, পানির জাহাজ, কাজপথের জাহাজ সব বিনা চেকে আসে। তো তারা যদি এরা সত্যি এই কাজটা করে, যেমন অনেকে মনে করতেছে, এমনকি জামাতের যে নেতা আবু তাহের কি যেন নামে ভুলে গেছে, তিনি বলেছেন যে তাদের 50 লক্ষ যোদ্ধা আছে, 25 লাখ জিহাদি আন্ডারগ্রাউন্ডে, 25 লাখ প্রকাশ্যে, এবং তারা বলছে যে আমরা দোয়া করি ভারত আক্রমণ করুক। তো এই বিষয়গুলো নিয়ে আপনার ধারণা এবং মন্তব্য এবং বিশ্লেষণ সামরিক ব্যক্তি হিসেবে প্লিজ। ফরিদ ভাই, প্রথমেই বলি যে জামাত অথবা যে জঙ্গিরা আছে, যাদের অনেক জায়গায় জঙ্গিদের ট্রেনিং চলছে বাংলাদেশে, আমরা নিশ্চিতভাবে জায়গাগুলো জানি, কোথায় কোথায় ক্যাম্প চলছে। কিছু ক্যাম্পের ডিটেলস আমাদের ন্যাশনাল রাষ্ট্রীয় যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি আপনাদের সাহেবকে, খালিলুর রহমান সাহেবের হাতে দিয়েছে। এবং একটা দেখানোর জন্য, আপনারা জানেন, প্রত্যেকে জানেন, 3-4 দিন আগে, এই 6 দিন আগে কুমিল্লায় একটা জায়গায় ওরা একটা রেড করেছিল, কিন্তু কিছুই সেইভাবে করেনি। দেখানো, টিভির পর্দায় দেখানো, পোর্টালদের দেখানো যে কিছু জায়গায় ঘেরানো, তারপর ছেড়ে দেয়। এবং আপাতত বাংলাদেশের 13টা জায়গায় ক্যাম্প, এই বিশেষ ক্যাম্প চলছে, যেখানে আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে, পেছনে সিআই এর মদত আছে। আপনিও জানেন, আমরাও জানি, আপনিও ইতিমধ্যে জানেন। আপনি এই জন্য একটু প্রথমে ভূমিকাটা বলে নিলে তাহলে সুবিধা হবে। যে চট্টগ্রামে যে বন্দর আছে, ওটা মার্স্ক, MAERS, একটা বড় কোম্পানি, যারা কন্টেনার, তাদের এটার হাতে তুলে দিয়েছে। এবং মার্সকে যখন ভেতরে যাবেন, মার্স যদি আপনারা দেখেন, তাদবির সাহেব আছে, উনি অধ্যাপক, আপনি আছেন, এবং যারা দর্শক দেখছে এটার মধ্যে যান। এই মার্স কোম্পানি কাদের? আমরা ডিপ স্টেট বলি, ডিপ স্টেটের কথা বলি। এই মার্স কোম্পানির মধ্যে দুটো বড় নিবেশকারী আছে, নিবেশ করে। তার মধ্যে একজন হচ্ছে ভ্যাটপান, একজন হচ্ছে ব্ল্যাকস্টোন। নামগুলো মনে রাখবে। এদের নোংরা টাকা যেটা বলে ডার্টি মানি, এদের কয়েক হাজার কোটি ডার্টি মানি আছে। এবং এই ডিপ স্টেট এই সব কোম্পানির মাধ্যম দিয়ে কাজ করে। ওরা তো সোজা ঢুকতে পারবে না, তাদের দাঁড়িয়ে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য করার জন্যেই তার আগে সেন্ট মার্টিন চেয়েছিল। যখন আপনাদের, আমি আজকের দিনে বলি, আমাদের আপা শেখ হাসিনা আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ উনি তো রিজাইন করেননি। তো আমি বলবো না উনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন ছিলেন, বাংলাদেশকে উনি বিক্রি হতে দেননি। যখন ডোনাল্ডো আপনাদের দেশে এসেছিল, রাষ্ট্রে এসে সেন্ট মার্টিন চেয়েছিল, উনি বলেছেন আমার রাষ্ট্র আমি বিক্রি করব না। এবং যা কথোপকথন হয়েছে, আমি আর ইতিহাসে যাচ্ছি না, ওনাকে পগার পার করেছিল, উনি চলে গেছিলেন। তারপর ঘটনাক্রমে যেসব ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি, আমি সেই জিনিস আবার রিপিট করছি না। কে কে কিভাবে কার কি ভূমিকা ছিল আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই
মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকার, আপনি যে যে অ্যাডজেক্টিভটি ইউজ করলেন নিশ্চিতভাবে করবেন। আমরাও চাই না এই এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না। সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনিস ভাই চলে গেল চীনে এবং চীন থেকে ফেরার পরই বলল 7টা উত্তর পূর্ব ভারতের রাজ্য হচ্ছে ল্যান্ডলক এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনিস। আমি তো জানতাম সাগর, দিঘি, পৃথিবীর, আপনি আল্লাহ বলুন আমি ভগবান বলি, সে হচ্ছে তো মালিক। মালিক একজন, মালিকটা আমরা জানি না। ওই জন্য আমরা যখন জানি না তখন আমরা আকাশের দিকে তাকাই। সে আপনি যে ভাষায় বলেন আমি অন্য ভাষায় বলি, আপনি একরকম ভাষায় বলবেন, এই জায়গাটা একই। কিন্তু এ বলছে নাকি উনি নাকি বঙ্গোপসাগরের পিতা, বঙ্গোপসাগর নাকি ওনার আয়ত্তের মধ্যে আছে। এবং এই যে আমরা একটা ভারতবর্ষে কথা বলি, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, আর আপনি স্বপ্ন দেখেন তানভীর সাহেব স্বপ্ন, যদি তানভীর সাহেব জানি না স্বপ্ন দেখে কিনা, আমার বলা উচিত নয়। রাত্রি ঘুপিয়ে মানুষ স্বপ্ন দেখে, আমি দেখি মাঝে মাঝে ভোর রাত্রি আমি ভালো স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন, কারণ আমার চিন্তাটা ভালো। আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। কিন্তু ইনি তো দিনের বেলা দিবাস লোকে মানে চোখটা বড় বড় খুলে একটু স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙা। অ্যাকচুয়ালি এটা ওনার স্বপ্ন না, ওনার মুখ ওনার মাথার মধ্যে ঢুকে আছে আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএ এজেন্ট ঢুকে যেমন যেমন র্যাডিক্যালাইজ করা হয়, ধর্মান্ধ করা হয়, ইন্ডক্ট্রিনেশন করা হয়। যেমন আমাদের দিল্লি ব্লাস্ট হলো, কয়েকটা ডাক্তার যারা ভারতীয় নাগরিক তাদের ইন্ডক্ট্রিনেশন করা হয়, যে ইন্ডক্ট্রিনেশন জামাতদের ইন্ডক্ট্রিনেশন। একইভাবে মোহাম্মদ ইউনিস আর নর্মাল সেই যে নোবেল পেয়েছে নেই, আজকাল সত্যিকারের সুৎখর ইউনিস হয়ে গেছে। এবং তার মাথায় যে চিন্তাধারা, তার চিন্তাধারা একটাই, যে ভারতকে ভাঙা। এবং উনি স্বপ্ন দেখছেন দিনের বেলা যে এই 7টা রাজ্য ভেঙে দেবে এবং চিকেন নেক দখল করবে। চিকেন নেকে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য ওটা 22 কিলোমিটার। আপনি ফরিদ ভাই বলুন, আমি ভারতীয়, আমার জানি না আপনাদের শুনলে এটা ভালো লাগবে না, আমরা বন্ধুত্ব সৌহার্দ্যর রিলেশনশিপ ছিল, আমরা আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে আমাদের পলিটিক্যাল এবং বাণিজ্যিক ভাবে আমাদের স্ট্রং রিলেশনশিপ এতদিন কোনো খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ, কিন্তু বাধ্য হয়ে এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুরও চলে আসে ভারতের মধ্যে, এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে? মোহাম্মদ ইউনিসকে আটকাতে পারবে? এই কোর হেডকোয়ার্টার যেগুলো ঘিরে আছে সেখানে কি আটকাতে পারবে? 71, 48, 65 পশ্চিমে দেখেছে, কার্গিল দেখেছে, অপারেশন সিন্দুর দেখেছে। যদি আপনি ওভারঅল মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স বলবেন উনি তো আপনি তো ভারতের সামরিক বাহিনী এত বড় বড় কথা বলছে। আচ্ছা, আমি বড় কথা বলবো না, পৃথিবীর মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স ভারত 4র্থ নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশ 35 নম্বর। তো এত আনিবেন, একটা তো দাড়ি পাল্লাতে সমান এবং 19-20 হলে লড়াই করবেন। 50,000 আমি কলকাতায় যে দুপুরে খাবো, এই করব, এই কথাগুলো আমি আবার বললাম, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ববান, তারা এইভাবে কথা কেউ বলে না। আর আরেকদিকে দেখুন, আমাদের ওইখানে মোল্লা মনির আছে, সে খালি বলে আমি অ্যাটম বম মেরে দেবো, নিউক্লিয়ার মেরে দেবো। এই কথাগুলো কি মানব সভ্যতার মধ্যে এই কথাগুলো কোনো সামরিক বাহিনীর লোক ইউজ করেন? আমি তো দেখিনি। আমার যারা সিনিয়র জেনারেল আছে, আই হ্যাভ নেভার হার্ড যে আমি অ্যাটম বম, নিউক্লিয়ার বম, এত লুজ কথা কারো মুখ থেকে বেরোত। কিন্তু আমরা শুনছি, আমরা শুনছি এবং আমরা হাসছি। আরেকটা প্রশ্ন ছোট্ট, আপনি 1-2 মিনিট এটা বলবেন একটু, যদি একটু আপনি হাসতে পারেন। আমি জানি সামনের ব্যক্তি হাসবেন, কারণ এরা ইউনুস তো মনে করতেছে, জামাতের আমির মনে করতেছে তার ভাইয়া, তার আব্বু পাকিস্তান চলে আসবে সহযোগিতা করতে, তখন আপনারা কি করবেন? কথা বলো, তার জন্য কোশ্চেন আমার জন্য, যেটা আপনার জন্য যে আপনার কাছে কি একটা কথা বলুন, কালকে যদি আমি বলছি 99.99% ভারত কোনোদিন বাংলাদেশকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে, এখনো আমাদের বন্ধুত্ব রিলেশন আছে, আমরা আমাদের সরকার তাই মনে করে, আমরাও মনে, আমরা 140 কোটির দেশ, আমরা এখনো মনে করি যে চেঞ্জ হবে, চেঞ্জটা ডাইনামিক এবং
আমরা মনে করি এই ভদ্রলোক যে বসে আছে কোট আনকোট এখনো ভদ্রলোক বলছি, একে চলে যেতে হবে, একে চলে যেতে হবে। সময়ের অপেক্ষা, এই আবার বলছি সময়ের অপেক্ষা, এইটুকুনি বললাম, এটা ধরে নি। কিন্তু যদি ধরুন যুদ্ধ 0.01% যদি ধাক্কা হয়, এরকম একটা ধাক্কাই ওর, সেই ধাক্কার সামনে আইএসআই অথবা সিআইএ অথবা যে আপনি ধরুন চট্টগ্রাম সেন্ট মার্টিনের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা আছে, অথবা আপনি ধরে নিন সিলেটের কমান্ডো স্কুলে যে আমি এই জন্য বলে দিচ্ছি আপনার দর্শকরা কেন, যে আমরাও কিছুটা জানি, আমি পুরোটা বলছি। সিলেটের কমান্ডো স্কুলের আইএসআই অফিসে ট্রেনিং, এরা আইএসআই লোকরা যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর সবচেয়ে আগে পালায়, এরা সবচেয়ে কি ফেলে রাখবে কাকে? এই সাধারণ বাংলাদেশের 18 কোটি সাধারণ প্রাদুর ওপর বর্জনটা আসবে, এই জামাতগুলো লুকিয়ে পড়বে। আপনাদের জামাতটা এতবার ইলেকশন লড়েছে বাংলাদেশে, ক% ভোট পেয়েছে, কেন মানুষ ভোট দেয় না? কেন মানুষের সমর্থন দেয় না? ও এদের সমর্থন নেই। সমর্থন আপনি শেখ হাসিনা যা ইচ্ছে বলে, আপনি প্রধানমন্ত্রীর চোদ্দ কাজে আমাদের গালাগালি, আমাদের প্রধানমন্ত্রীকে প্রচুর লোকসনে ক্রান্তি, এটাই গণতন্ত্র। কিন্তু তার মানে এই নয় তাকে মারার জন্য বাড়িতে পৌঁছে যাচ্ছে, ধানমন্ডিকে ভেঙে দেওয়ার জন্য লোক পেয়ে যাচ্ছে। এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটা ডিপ স্টেটের টাকা দিয়ে গণ অভ্যুত্থান সাজিয়ে জামাতারা জঙ্গি রাস্তায় নেমে পড়ছে, এটাকে গণ অভ্যুত্থান বলে না। স্বপ্ন দেখতেই পারে আপনার মোহাম্মদ ইউনূস, স্বপ্ন দেখুক, দিনের বেলা স্বপ্ন দেখুক। আরো যদি কোনো ট্যাবলেট লাগে আপনি বলুন, কলকাতা ভারতবর্ষ থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি আরো ভালো সব। ধন্যবাদ আপনাকে। আমার ইউনুস না, আমাদেরও না, সে হচ্ছে জামাত ও পাকিস্তানের ইউনুস। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে আমিও কিন্তু এটাও বারবার বলি যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্ব সম্পর্ক, আমি বলেছি যে ভারত কখনো, অন্তত এটা আমি গ্যারান্টি দিয়েছি যে ভারত কখনোই বাংলাদেশকে অন্তত আগে আক্রমণ করতে যাবে না। এটা আমার বিশ্বাস। আর আপনি যেহেতু নিজেও সামরিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক, আপনিও সেটা নিশ্চিত করলেন। প্রিয় দর্শক, আপনারা আশা করি কথা বুঝতে পেরেছেন। কিছু ইশারাতে তিনি বলেছেন, অত্যন্ত তিনি সামরিক ব্যক্তি হলো, কূটনৈতিক ভাষা আমাদের অনেক কিছু বোঝাতে দিয়েছেন। সমাজদার কেলে ইশারা বি কাপি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনি কিন্তু বলেছেন 22 যদি 122 হয়ে না, তো তখন সমাজদার কেলে ইশারা বি কাপি। ডক্টর ইউনূস আসলে এসেছে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক তা ধ্বংস করতে, এটা আমরা জানি। এছাড়া বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে, কোনো সন্দেহ নাই। তা না হলে ডক্টর ইউনূস এইরকম বক্তব্যগুলো, একজন ব্যক্তি, ইভেন এই যে এই মুহূর্তে আমি এখানে উপস্থাপন হয়ে আছি, আপনি একজন আলোচক বিশ্লেষক হিসেবে আসছেন, আপনি অনেক ভাষায় এখানে ব্যবহার করবেন না, যেগুলো আপনি ঘরে বৈঠকে আলোচনা করবেন না, এটাই স্বাভাবিক। এখানে এইভাবে আমাদের কত, তাহলে সেখানে একটা দেশের ক্ষমতা, দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় বসা, সেটা যেভাবে আসুক, চলে বলে কৌশলে বা যে কোনো ভাবে আসুক, মিনিমাম তো একটা তার নিজস্ব একটা ওজন বজায় রাখতে হবে, সেটা তিনি রাখছেন। তার জন্য যেমন আমি যদি চরম ভারত বিরোধী হইতাম, তারপরে তো আমি এই ভাষা ব্যবহার করতাম না, চিকেন খেয়ে ফেলবো, 4 দিনে করবো, এটা তো কোনো রাজনীতি, এটা কোনো পলিটিশিয়ান বলে না, বলতে পারে না। অসভ্য এবং অজ্ঞ পলিটিশিয়ান, যে পলিটিশিয়ান নয়, তার মুখ থেকে এগুলো বেরোতে পারে। এই যে যেমন শেখ হাসিনাকে বা কামাল সাহেবকে বাংলাদেশে আনবে কিনা, এই ব্যাপারে আপনাদের বিদেশ মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়ে, অত্যন্ত কূটনৈতিক ভাষা, চমৎকার। আমরা জানি ভারত কোনোদিনই শেখ হাসিনাকে, কামাল কোনোদিনই পাঠাবে না। তিনি কি বলেছেন, আমরা বিবেচনা করতেছি। এটা হচ্ছে ডিপ্লোমেসি। আসলে ভারত তো চাণক্যর ভূমিপুত্র, এভাবেই কথা বলবে। কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশি না, এখন তিনি তো এখন আমেরিকান, সুতরাং তিনি ওই কথা বলতেই পারেন। এই যে এখন একটা ইউনূস সরকার অনির্বাচিত, এই যে বললো যে 7 সিস্টার নিয়ে তারা হুমকি দিচ্ছে, তারপর কলকাতা, আমাদের অবসরপ্রাপ্ত মেজবা বলছে 4 দিনে কলকাতা দখল করবে। যদি এটা আমরা নিজেরাই জানি এটা হাস্যকর, আপনারা কি বলবেন, এটা আমরাও জানি, যাদের মিনিমাম কাণ্ড জ্ঞান আছে তারাও জানে এটা হাস্য। তো এই যে বক্তব্যগুলো তারা দিয়েছে, এটা কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক বিষয়? আমি সামরিক প্রশ্নটা পরে করবো, যে কূটনীতি কি প্রভাব পড়বে? দেখুন, এরম ইরেসপন্সিবল যদি জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে, তাহলে আমার মনে হয় পরস্পর যে দুটো রাষ্ট্র, তাদের যে রিলেশন, সৌহার্দ্যের রিলেশন, আমাদের তো বন্ধুত্ব এবং ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্য, তিনটেই কিন্তু মিলিয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমি বাকি ভারতবর্ষ বলছি না, যেহেতু আমাদের সাথে আপনাদের 2002
17 কিলোমিটার একটা সীমান্ত একটা সীমান্ত হয়ে গেছে, একজন লাইন টেনে দিয়েছে, একজন লাইন টেনে দিয়েছে। এখন আমরা দুই ভাগ হয়ে গেছি, একটা বাড়ির মধ্যে একটা দেওয়াল। তো একদিকে একজন থাকে, আর এক পরিবারের আর একজন আর দিকে থাকে। এবার পরিবারে ঝগড়া হয়, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু পরিবারে এমন ঝগড়াটা বড়ি না নিয়ে যায় যেখানে এই বাড়ি ভাঙা শুরু হয়। বাড়িটা তো চলে রাস্তা না, আমাদের বাড়ির মাথার উপর ছাদ আছে, সেই ছাদটা যখন ভেঙে যাবে তাহলে আমরা পরস্পরই, আমাদের আর ওপরে কোনো ঢাকা থাকছে না। সেইখানে যদি এই উস্কানোমূলক কথাবার্তাগুলো বলে, সে আমাদের তরফ থেকে হোক অথবা বাংলাদেশ তরফ থেকে হোক, উভয় পক্ষই ঠিক নয়, উভয় পক্ষ ঠিক নয়। কিন্তু এই 7ই অগাস্ট 2024-এর পর আমি ধরেই নিচ্ছি আওয়ামী লীগ খুব খারাপ। আমি যেহেতু কৃতি আমি আওয়ামী লীগের কেউ নই, আমি ধরছি আপা অথবা শেখ হাসিনার অনেক রাহাত সমস্ত ঠিক। নতুন একজন মেয়ে প্যারাশুট করে অন্তর্বর্তী সরকার এলো, সেটাও ভালো। তো বাংলাদেশে 18 কোটি মানুষকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য তো এসেছিল। বাংলাদেশকে আরো সুশাসনের মধ্যে নিয়ে আসা তো উচিত ছিল। এই ভূঁইয়া সাহেব এরকম বলছিলেন যে বাংলাদেশে নারী নির্যাতনের দিকে এগিয়ে, আমি ধর্ম বিশেষ বলছি না, নারী নির্যাতন বলছি। নারী নির্যাতনের জন্য তো এগিয়ে যেত না। বাংলাদেশে এই ধর্মীয় আবেগ ব্যবহার করে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিভক্ত করত এবং জঙ্গি সংগঠনকে চাঁড়া দিয়ে ওঠার তো কথা ছিল না। যিনি এসেছিলেন মোহাম্মদ ইউনিস, যিনি নোবেল প্রাইজ উইনার, তাকে আমরা বিদ্বঞ্জন বলে আমরা জানি, তাকে আমরা জানি বা একজন ভালো মানুষ হিসেবে জানতাম। মানুষের মুখোশটা যখন সরে যায়, মানুষের চেহারাটা সামনে আসে। কারণ এই মগজ জিনিসটা এমন, বাইরের থেকে এত সুন্দর মুখ থাকলেও ভেতরে কি চলেছে কেউ জানে। এবং তাকে যারা বসিয়ে দিল, আমি ও নিজে বসেছে আমি বলছি, যারা বসিয়ে দিল ওয়াশিংটন থেকে, তাদের কি একমাত্র উপলক্ষ অথবা লক্ষ্য ছিল অথবা উদ্দেশ্য ছিল ভারতকে ভাঙার? তাই 10-15 দিনের মধ্যে একটা রেড কার্পেট পেতে দেওয়া হলো সেই আপনাদের পশ্চিম পাকিস্তান, পূর্ব আর পশ্চিম পাকিস্তান কমপ্লিটলি তাদের ওয়েলকাম করে দেওয়া হলো। ISI এর অফিস খুলে দেওয়া হলো, জাহাজ নিয়ে আসা হলো এবং বিভিন্ন কার্যকলাপ করছে যেটা ভারতবর্ষ দেখছে। মানে একটা ডোজিয়ার আপনাদের NSA সাহেব খাতিরুর রহমান সাহেবকে কদিন আগে কলম্বো ডায়লগে হ্যান্ড ওভার করে ডোভালজি, আপনারা সবাই জানেন। এবং ওই ডোজিয়ার পাওয়ার পরই 3 দিনে 4 দিনের মধ্যে পালিয়ে চলে গেল দোহা, কাতারে গিয়ে বসে আছে। আজকে বোধহয় গতকাল ফিরেছে না, গতকাল সফর শেষ। এবং এই যে ভিজিট যাচ্ছে তার কোনো আপনাদের সরকারের থেকে কোনো অনুমোদন বেরোচ্ছে না, মানে অফিসিয়াল ভিজিট নেই। তার সঙ্গে কে যা সরকার লিখছে না। আমরা তো এরকম শেখ হাসিনা আপার সরকারের সঙ্গে এরকম দেখিনি। যখন কোনো NSA কোনো বিদেশ যাত্রা করে, আমরা বলছি ভারতবর্ষ, যদি আমাদের NSA কোনো বিদেশ যাত্রা করে, সেখানে সরকার থেকে একটা প্রেস ব্রিফিং বেরোয়, কে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমরা জানি না বাংলাদেশে এটা কি চলছে। বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা ঘরের মধ্যে ঢেকে বাংলাদেশের জমি আর অন্য একটা বিদেশি রাষ্ট্র এসে দখল করে নিচ্ছে। এবং মোহাম্মদ ইউনিস, আমি চাচা ইউনিস বলি, আপনাদের খারাপ রাখতে পারে, আমার মাফ করবে, কারণ আমি আমার ভাই বাংলাদেশকে আমরা ভীষণ ভালোবাসি। আমি এখন কলকাতায় থাকি এবং হাজার আমরা ঢাকা বাংলাদেশ লোকজন আসে এখানে, হাসপাতালে যায়। এবং আমার বহু বন্ধু আছে সামরিক বাহিনীতেও, আমার একসঙ্গে আমরা সঙ্গে আমরা খেয়েছি বিভিন্ন জায়গায়, সে রাশিয়া হোক ভারতবর্ষ হোক, আমরা বিভিন্ন জায়গায় একসঙ্গে পড়াশোনা করেছি আপনাদের সামরিক বাহিনীর যারা অফিসাররা। এই বাংলাদেশ আমি চিনি না। আর আমার কাছে আবার প্রশ্ন, এরা কারা?